হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। তোমরা জানো আমাদের নো ইউর কনস্টিটিউশন বলে একটা সিরিজ চলছে, যেখানে আমরা পলিটি, কনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নেন্স নিয়ে আলোচনা করছি। তারই আজকে থার্ড লেকচার। আগের দিন লাস্ট লেকচার পর্যন্ত আমরা দেখে নিয়েছি তিনটে ডেট ইম্পর্টেন্ট ছিল, 9th ডিসেম্বর, 11th ডিসেম্বর অ্যান্ড 13th ডিসেম্বর। 13th ডিসেম্বরে যেটা লাস্ট হয়েছিল জওয়াহরলাল নেহেরু প্রপোজড অবজেক্টিভ রেজলিউশন, যেটা কিনা আজকে কাটছাট করে প্রিয়াম্বেলের শেপ নিয়েছে। ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশনের বাংলা হচ্ছে গিয়ে, অবজেক্টিভ কথাটার মানে হচ্ছে গিয়ে লক্ষ্য, রেজলিউশন মানে হচ্ছে প্রস্তাব। ঠিক আছে, আমরা পলিটিকে, আমাদের কনস্টিটিউশন যেটা আছে সেই কনস্টিটিউশনকে কিরকম ভাবে তৈরি করতে চাইছি সেটারই ব্লু প্রিন্ট হচ্ছে গিয়ে তোমার অবজেক্টিভ রেজলিউশন। দেন 22nd জানুয়ারি 1947, এই দিনটা প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল, যে দিনকে এই প্রিয়াম্বল মানে এই যেটা অবজেক্টিভ রেজলিউশন যেটা আছে, দেখো, দিস রেজলিউশন ওয়াজ আনঅ্যানোনিমাসলি অ্যাডপ্টেড বাই দ্য অ্যাসেম্বলি। এই অবজেক্টিভ রেজলিউশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল কোথায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ বা সংবিধান সভার মধ্যে। এরপরে আমরা যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডের মধ্যে যেটা আছে ইম্পর্টেন্ট জিনিস দেখো, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কি বলছে? সেই সময়ে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিল স্যার ক্লেমেন্ট এটলি। ক্লেমেন্ট এটলি একটা ডিক্লারেশন কি দিয়ে দিল, একটা মানে এমনিতেই ভারতবর্ষে একটা মুসলিম লীগের সাথে টাসাল চলছিল কংগ্রেসের। মুসলিম লীগ কি চাইছিল? সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেপারেট নেশন, একটা আলাদা দেশ চাইছিল। আর কংগ্রেস বা সাধারণ মানুষ কি চাইছিল? কংগ্রেস এবং ভারতবর্ষের যারা সাধারণ মানুষ তারা চাইছিল যে ভারতবর্ষ এক কাট্টা হয়ে থাক, ইউনিফিকেশন, ইউনিফাইড হয়ে থাক। কারণ আমরা যে লড়েছিলাম স্বাধীনতার জন্য, সেটা লড়েছিলাম গোটা দেশের জন্য, কিন্তু দুটো বা তিনটে আলাদা আলাদা বিভক্ত অংশের জন্য আমরা চাইনি। তো এটা ছিল, ক্লেমেন্ট এটলি এই জিনিসটা বুঝলো ভালো মতন ভাবে যে এদের টার্গেট ছিল শুরুর থেকে, আমি বলেছিলাম পলিটিতে যে এদের শুরুর থেকে টার্গেট ছিল ভারতবর্ষকে কত রকম ভাবে ডিভাইড করে রাখা যায়, সেই চেষ্টাগুলো এরা করেছে। ক্লেমেন্ট এটলি কি করলো? অন 20th February 1947, প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড স্যার ক্লেমেন্ট এটলি declared that the British rule in India would end by the June 30, 1948। 1948 সালের 30 জুন এই ডেটের মধ্যে মধ্যে কি হবে? ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। কেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে? আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমায় বলছি, সেটা হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্ট এই কারণে করছে যে আর একটু হাওয়া দেওয়া যাক খুব তাড়াতাড়ি। ঠিক আছে, অ্যান্ড দ্য পাওয়ার উড বি ট্রান্সফার্ড টু দ্য রেসপন্সিবল ইন্ডিয়ান হ্যান্ডস। ভারতীয়দের হাতে, যারা ভারতবর্ষকে চালিয়ে নিয়ে যেতে পারবে সেই সমস্ত রেসপন্সিবল মানুষের হাতে তুলে দেওয়া হবে ভারতবর্ষের ক্ষমতা। On June 3rd, 1947, লর্ড মাউন্টব্যাটেন, দেন ভাইসরয়, ভাইসরয় কথাটার মানে আগেও আলোচনা করেছি আমরা, ভাইস অফ দ্য রয়, কার? রাজার যে এখানে প্রতিনিধি বসে আছে ভারতবর্ষে, কোথাকার রাজা? ইংল্যান্ডের রাজা। ঠিক আছে, রাজা বা রানী, মধ্য কথা ক্রাউনের যে আছে। ভাইসরয় মাউন্টব্যাটেন সে কি করলো? একটা প্ল্যান ফরওয়ার্ড করলো, পুট ফরওয়ার্ড দ্য পার্টিশন প্ল্যান। কিসের প্ল্যান? ভারতবর্ষকে ভাগ করার, পার্টিশন করার, ডিভিশন করার। ঠিক আছে, as the Muslim League was still demanding for the separate country। মুসলিম লীগ সেপারেট কান্ট্রি চাইছিল। ক্লেমেন্ট এটলি সমস্তটা বুঝে নিয়ে ওপর থেকে একটা হাওয়া দেওয়ার মতন করে ওখান থেকে একটা ডিক্লারেশন দিয়ে দিল, একটা অ্যানাউন্সমেন্ট করে দিল যে ভারতবর্ষ স্বাধীনতা দিয়ে দেওয়া হবে 1948 এর মধ্যে মধ্যে। ঠিক আছে, এইবারে মাউন্ট ব্যাটেন পরিস্থিতি বুঝে 1947 জুন 3rd 1947 ভারতবর্ষকে সেপারেট করার একটা প্ল্যান সামনে নিয়ে চলে এলো। এই যে এই জিনিসটাকে 3rd জুন প্ল্যান বা জুন 3rd প্ল্যান কিন্তু বলা হয়। এই ঘটনাটাকে মাউন্ট ব্যাটেন প্ল্যান বা জুন 3rd প্ল্যান বলা হয়, সেটা পরের লাইনে বলা আছে। দাস ইট ইজ নোন অ্যাজ মাউন্ট ব্যাটেন প্ল্যান অর জুন 3rd প্ল্যান। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় বহুবার, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে বহুবার এই কোশ্চেন গুলো এসছে। জুন 3rd প্ল্যান ওয়াজ প্রপোজড বাই, কে প্ল্যানটা দিয়েছিল? This plan was accepted by both Congress and Muslim League, কারণ মুসলিম লীগ আলাদাই ডিমান্ডের অ্যাগ্রেশনের মধ্যে ছিল যে কোনোভাবেই অন্য কোনো কিছুতে এদেরকে মানানো যাচ্ছে না, সুতরাং ভারতবর্ষকে এখন ডিভাইড করতে হবে, সেপারেট করতে হবে। কি বলা হলো? দিস অ্যাক্ট ক্রিয়েটেড টু সেপারেট কান্ট্রিজ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান।
ভারতবর্ষ আর পাকিস্তান নামে দুটো আলাদা আলাদা কান্ট্রি তৈরি করলো কোন প্ল্যানের আন্ডারে? জুন 3 প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান 1947, ঠিক আছে? To demarcate the boundary line between India and Pakistan, a commission was constituted under the chairmanship of Sir Cyril Ratcliffe. এটা একটা গাঁজাখোর লোক ছিল, আমি সিরিয়াসলি বলছি। কেন বলছি গাঁজাখোর লোক? তুমি ভারতবর্ষ আর পাকিস্তানের যে লাইন আছে না, লাইন অফ কন্ট্রোল, সেটার যদি ডিমার্কেশন যদি তুমি দেখো তাহলে তোমার মনে হবে যে লিটারালি এটা একটা গাঁজাখোর লোক ছিল। অদ্ভুত রকম ভাবে ডিমার্কেশন করেছে। আমি মানছি যে ভারতবর্ষ আর পাকিস্তান জিওগ্রাফিক্যালি এতটা অ্যাটাচড, কারণ একটাই তো দেশ ছিল না, তো জিওগ্রাফিক্যালি এতটা অ্যাটাচ যে এদেরকে ভাগ করাটা বিরাট চাপের ব্যাপার। বাট তারপরেও তুমি যদি হিস্ট্রি ডেপথে গিয়ে এখানে পড়ে দেখতে পাবে জাস্ট কয়েকটা দিনের মধ্যে স্যার সিরিল র্যাডক্লিফ তাকে পাঠিয়ে দিয়ে হঠাৎ করে তাকে ডিমার্কেশনের জন্য, যে না এখানকার জিওগ্রাফি জানে না ভালো মতন করে, ইতিহাস জানে যে কোন এরিয়ার কি ইতিহাস, কি গল্প চলছে, কিরকম ভাবে ভাগ করা উচিত, কোনো কিছু স্টাডি সেরকম ভাবে না করে স্যার সিরিল র্যাডক্লিফ সেই র্যাডক্লিফ লাইন টেনে দিল, যেটা আজকের ডেটের আমাদের ভারত পাকিস্তানের বিভাগের মানে যেটা বাউন্ডারি লাইন আর কি, ঠিক আছে, লাইন অফ কন্ট্রোল। নেক্সট দেখো, নেক্সট কি বলা আছে? দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট গ্রান্টেড ফ্রিডম টু দ্য প্রিন্সলি স্টেটস ইদার টু জয়েন ইন্ডিয়া অর পাকিস্তান অর টু রিমেন ইন্ডিপেন্ডেন্ট। তোমাদের মনে আছে হায়দ্রাবাদের নিজাম, মহীশূর, দেন ত্রাভানকোর, এই সমস্ত যে স্টেট গুলো আছে, এই সমস্ত যে প্রিন্সলি স্টেট গুলো ছিল, এগুলো কিন্তু রাজা মহারাজাকে বসিয়ে রেখেছিল। এরা ইংল্যান্ডের বা ইংলিশ বা ব্রিটিশার্স যারা আছে তাদের পাপেট হয়ে বসে আছে, কাঠপুতুল হয়ে বসে আছে, কথা শুনছে ইংরেজদেরই। কেউ সাবসিডারি অ্যালায়েন্স সাইন করে নিয়েছে, কেউ ডিফেন্সিভ অফেন্সিভ অ্যালায়েন্স, এই বহু কিছু সাইন করে নিয়ে বসে আছে। মধ্য কথা ইংরেজরা যা বলছে তাই শুনছে, কিন্তু ব্যাকডোর দিয়ে বা ফ্রন্টে এরা বসে আছে। এই স্টেট গুলো হচ্ছে প্রিন্সলি স্টেট। এবার এই যে প্রিন্সলি স্টেট গুলো যেগুলো আছে এদেরকে এখন নতুন হাওয়া দিয়ে রেখে দিল এরা, যে ভাই তোমরা চাইলে ভারতবর্ষে জয়েন করো কিংবা তোমরা চাইলে পাকিস্তানে জয়েন করো, যদি না চাও ভারত পাকিস্তান কোথাও জয়েন না করতে চাও, যদি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাও তাহলে ইন্ডিপেন্ডেন্ট থেকে যাও। এরকম 562 562খানা ছোট বড় প্রিন্সলি স্টেট প্রভিন্সেস তৈরি হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে। এইগুলোকে এক কাট্টা করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল, সেই জন্য তাকে লৌহ পুরুষ বলা হয়, ঠিক আছে, আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সেই কারণে। The Indian Independence Act of 1947 ended the British rule and declared India as a dominion. এই কথাটা চিনতে পারছো? ডোমিনিয়ন নিয়ে আমি একদম শুরুর দিনে আলোচনা করেছিলাম, ভাই ডোমিনিয়ন কাকে বলা হয়, ঠিক আছে। ইন্ডিয়াকে ডোমিনিয়ন হিসেবে ঘোষণা করা হচ্ছে ফ্রম আগস্ট 15, 1947। 15 আগস্ট 1947 থেকে ইন্ডিয়াকে ডোমিনিয়ন হিসেবে রেকগনাইজ করা হলো। ছেলেবেলা থেকে না আমার একটা খুব প্রশ্ন জাগতো মনের মধ্যে, সেটা হচ্ছে 15 আগস্ট আমরা স্বাধীন হয়েছি আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। একদম ছেলেবেলায় আমি বুঝতাম না স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের মধ্যে ফারাকটা কি, ওইটুকুটা বেসিক আইডিয়া ছিল, একদম ছেলেবেলার কথা বলছি, যখন ক্লাস 1-2 যখন ছিলাম হয়তোবা। তো এরকম প্রচুর দেখেছি যে কোথাও প্রোগ্রাম হচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের দিন প্রজাতন্ত্র দিবস লিখে বড় বড় ব্যানার ছাপিয়ে ওই ব্যাকগ্রাউন্ডে আছে আর সেখানে প্রোগ্রাম হচ্ছে। এরকম অনেকেই হয়তো বা দেখেছো যে 26শে জানুয়ারির দিন স্বাধীনতা দিবস লেখা হয়েছে, স্বাধীনতা দিবসের দিন প্রজাতন্ত্র দিবস লেখা হয়েছে। আমার মনের মধ্যে প্রশ্ন এটা জাগতো যে যেদিন আমরা স্বাধীন হলাম সেদিন এত বেশি জাঁকজমক কিছু হয় না, দেখবে ওই অল্প কিছু প্যারেড ফ্যারেড হয়, বাট 26শে জানুয়ারি দিল্লির রাজপথ, যেটা এখন নাম হয়েছে কর্তব্য পথ, জানি ভালো মতন ভাবে সবাই, তো রাজপথে বিরাট প্যারেড হয় জাঁকজমক পূর্ণ ভাবে, বাইরে থেকে রাষ্ট্র নেতারা আসে। আমার প্রশ্ন এটা জাগতো যে 15 আগস্টের থেকেও 26শে জানুয়ারি এত কেন বেশি ইম্পর্টেন্ট? ভাই ইম্পর্টেন্ট এই কারণে, 15 আগস্ট আমরা স্বাধীন তো হলাম, বাট 15 আগস্টের পর থেকেও আমরা ডোমিনিয়ন হিসেবে ছিলাম, মানে আমাদের হেড অফ দ্য স্টেট যেটা আছে সে ইংল্যান্ডের রানী বা রাজা যে আছে ক্রাউন, তাকেই আমরা হেড অফ দ্য স্টেট হিসেবে ভাবছি। 26শে জানুয়ারি এই কারণে ইম্পর্টেন্ট, এই 1947 15th আগস্ট 1947 থেকে 26শে জানুয়ারি যেদিন সংবিধান লাগু হচ্ছে সেই দিন পর্যন্ত কি অনুযায়ী আমাদের কাজকর্ম চলছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935,
সেইটা অনুযায়ী আমাদের কাজকর্ম চলছে। বাট 26শে জানুয়ারিতে এত বেশি জাঁকজমক এই কারণে করা হয় কারণ আমরা নিজস্ব সংবিধান তৈরি করেছি। এখন থেকে আমাদের ওপরে আর ওই যে একদম হাইয়েস্ট হেড অফ দ্য স্টেটে যেটা আছে সেটাও পর্যন্ত আমাদের, বাইরের কেউ নয়। দ্যাট ইজ ওয়াই 26শে জানুয়ারি এত বেশি তাৎপর্যপূর্ণ। আমাদের শাসন, আমাদের দেশ, আমরাই আমাদেরকে শাসন করছি। একদম পুরো কনস্টিটিউশন আমরাই তৈরি করেছি, একদম গর্বের বিষয় আমাদের, সেই কারণে 26শে জানুয়ারি এত জাঁকজমকপূর্ণ। আচ্ছা, till the constitution was made it provided for the governance মানে শাসন ব্যবস্থা সংক্রান্ত, আগে বলেছি, of each of the dominions by the government of India Act 1935। each of the dominions মানে ইন্ডিয়া পাকিস্তান দুটো ডমিনিয়নই কি অনুযায়ী চলবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। After independence, Governor General was made head of the state of India। গভর্নর জেনারেলের পোস্ট স্যার তখনও ছিল? ইয়েস, গভর্নর জেনারেলের পোস্ট তখনও ছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে। এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ফার্স্ট যে গভর্নর জেনারেল হয় সেটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। অনেকের এটা নিয়ে আমার খুব মন খারাপ হতো যে ভাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও ইংরেজদেরকে কেন রাখা হচ্ছে। এই কারণে রাখা হচ্ছে কারণ ট্রানজিশনের পিরিয়ড, অনেক কিছু আমাদের ঠিকঠাক করার ব্যাপার আছে, নতুন দেশ, ঠিক আছে, দেশ তো অবভিয়াসলি পুরানো বাট নতুন পরিকাঠামো আমরা তৈরি করতে যাচ্ছি। তো লর্ড মাউন্ট ব্যাটেনের ধরে নেওয়া হয় সেই সময় যে লর্ড মাউন্ট ব্যাটেনের প্রচুর অভিজ্ঞতা আছে, তার অভিজ্ঞতা আমরা কাজে লাগানোর জন্য তাকে আমরা গভর্নর জেনারেল হিসাবে রেখেছিলাম ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের। এবার এই যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কে, লর্ড মাউন্ট ব্যাটেন, এটা পরীক্ষায় আসে যে ফার্স্ট গভর্নর জেনারেল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কে, লর্ড মাউন্ট ব্যাটেন। এবার যদি জিজ্ঞাসা করে ফার্স্ট গভর্নর জেনারেল ইন্ডিয়ান, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, সেটা হচ্ছে চক্রবর্তী রাজগোপালাচারী, সি রাজগোপালাচারী, ঠিক আছে। এটাই, এই চক্রবর্তী রাজগোপালাচারী বা সি রাজগোপালাচারী সেকেন্ড এবং লাস্ট গভর্নর জেনারেল ছিল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার, কিন্তু ভারতীয় হিসাবে প্রথম, তাই ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজগোপালাচারী। এই দুটো কোশ্চেনই, দুটো বলছি দেখো, ঠিক আছে, এই দুটো কোশ্চেনই প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসে পরীক্ষায়। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি কাজ করছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান তৈরি করার কাজ করছিল। কোন আইনের আন্ডারে তৈরি করা হয়েছে? ওই যে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, মন্ত্রী মিশন 1946 এর যে মন্ত্রী মিশন তার আন্ডারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছে। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া formed in 1947 became the parliament of the Indian Dominion। ভারতীয় যে ডমিনিয়ন আছে সেই ডমিনিয়নের পার্লামেন্ট কোনটা? সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বহু কমিটি তৈরি করা হলো। কেন? তোমরা আগেই আমি বলেছি যে কনস্টিটিউশন তৈরি করা ইটসেলফ আ জাইগান্টিক টাস্ক। একা কারোর কাজ নয় যে কেউ বাড়িতে বসে বা কোনো একটা জায়গায় বসে কেউ একটা কনস্টিটিউশন পুরো তৈরি করে দেবে। তার জন্য বহু স্টাডি করার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, প্রচুর লোক দরকার। সেই কারণে প্রত্যেকটা লোককে আলাদা 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 কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। ধরো কথার কথা, আমরা যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি বা পিকনিক যদি করি, তাহলে পিকনিকের সময় বা কোনো একটা অনুষ্ঠানের সময় আমরা কিন্তু আলাদা আলাদা কিছু প্ল্যান করে নিই, একটা দল করে নিই। ধরো 50 জন মিলে পিকনিক হচ্ছে, 50 জনের মধ্যে 5 জনকে আমরা দায়িত্ব দিলাম যে ভাই তোরা এই কাজটা করবি, সবজি বাজারটা তোরা করবি, আর 5 জনকে আমরা দায়িত্ব দিয়ে দিলাম যে মুদির বাজারটা তোরা করবি। এরকম করে দায়িত্ব আমরা ভাগ করে নিই। সেম জিনিস এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যা কিছু কাজকর্ম আছে, মেন কাজ কি? কনস্টিটিউশন তৈরি করা। তার সাথে সাথে আরো বহু কাজকর্ম আছে, নতুন দেশের সেটআপ চলছে, সেই কারণে এখানে বেশ কয়েকটা আমরা কমিটি তৈরি করে নিয়েছি, যেই কমিটিগুলো এখানে আছে। দেখো, বহু কমিটি আছে, আমি বেশ কয়েকটা তুলেছি, কিছু তুলিনি, ঠিক আছে। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাপয়েন্টেড আ নাম্বার অফ কমিটিস টু ডিল, কিসের সাথে ডিল করবার জন্য? উইথ ডিফারেন্ট টাস্কস অফ কনস্টিটিউশন মেকিং। এই সংবিধান তৈরির যে বিভিন্ন কাজ আছে সেই কাজগুলোকে পারফর্ম করবার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে আলাদা আলাদা কিছু কমিটি তৈরি করা হয়েছে। যেমন ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিস and tribal and excluded areas, drafting committee, flag committee,
এই সমস্ত কমিটিগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে কি ড্রাফটিং কমিটি। সবাই ইম্পর্টেন্ট, বাট যেহেতু ড্রাফটিং কমিটি কনস্টিটিউশন খসড়া তৈরি করার লেখার কাজটা করছে, তাই ড্রাফটিং কমিটি ইম্পর্টেন্ট, ছাঁটাই করার কাজ করছে। আচ্ছা স্যার, এই সিএইচ গুলো কি? সিএইচ হচ্ছে চেয়ারম্যান, আমি শর্ট করে লিখেছি, ঠিক আছে। যেমন এই ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান হচ্ছে জওয়াহরলাল নেহেরু, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি তার চেয়ারম্যান জওয়াহরলাল নেহেরু, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি যেটা আছে তার চেয়ারম্যান সর্দার বল্লভভাই প্যাটেল, এরকম পাশে পাশে চেয়ারম্যান গুলো আছে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কি ছিল? ডক্টর বি আর আম্বেদকর। একে এই ডক্টর বি আর আম্বেদকরকে ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, ঠিক আছে, ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা বলা হয়, এটা পরীক্ষায় আসে। সব থেকে ইম্পর্টেন্ট কি? সব থেকে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে এবং জানার পার্সপেক্টিভ থেকে সেটা হচ্ছে কি ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির 7 জন মেম্বার ছিল। এই 7 জন মেম্বারের নাম বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে আসে। দেখো, দ্য ড্রাফটিং কমিটি যেটা আছে, ড্রাফটিং কমিটির বাংলা হচ্ছে গিয়ে খসড়া কমিটি, যারা কনস্টিটিউশনটা তৈরি করছে। ইট ওয়াজ এস্টাবলিশড অন 29th August 1947। বেশি ডেপথে যদি কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা আসতে পারে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে ফর্ম করা হয়েছিল। আচ্ছা স্যার, কোশ্চেন কিরকম হয়, কেমন করে বুঝবো? দেখো, আমাদের আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টার শেষ হয়ে গেলেই আমরা এইটার যত রকমের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল বা যেগুলো আসতে পারে বলে আমার মনে হয়, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব, চিন্তার কিছু ব্যাপার নেই, ঠিক আছে। দেখো, 29th August 1947 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ড্রাফটিং কমিটি তৈরি করা হয়েছিল কনস্টিটিউশন তৈরি করবার জন্য। কি জন্য? ইটস মেইন টাস্ক ওয়াজ টু ফ্রেম আ ড্রাফট ফর দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের একটা ড্রাফট, একটা খসড়া তৈরি করা, যে এরকম কনস্টিটিউশন আমরা তৈরি করছি। আচ্ছা, দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি ওয়াজ বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর সবাই জানো, বিশ্ববিখ্যাত মানুষ, ঠিক আছে। ইট কনসিস্টেড অফ 7 মেম্বার্স। 7 জন মেম্বার ছিল। কে কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, যাকে ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, এন গোপালস্বামী আইয়ানগর, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, ডক্টর কে এম মুন্সি, 5 নম্বর সৈয়দ মোহাম্মদ সাদাউল্লাহ। ইম্পর্টেন্ট নাম, প্রচন্ড ইম্পর্টেন্ট নাম, ঠিক আছে। কেন? অনেক সময় কোশ্চেন আসে যে ড্রাফটিং কমিটির একমাত্র মুসলিম মেম্বার। দেখো, এক তো আমার এরকম পছন্দ নয় এরকম কাস্ট ওয়াইজ, রিলিজিয়াস ওয়াইজ বা যাই রকম ভাবে কোনো একটা মানে আলাদা রকম ভাবে কোশ্চেন করা, যে তো ওইটা আমার খুব একটা পছন্দ নয়, বাট পরীক্ষায় আসি সেই কারণে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। একমাত্র মুসলিম মেম্বার সৈয়দ মোহাম্মদ সাদাউল্লাহ আসে। তাছাড়া আর কে কে ছিল? এন মাধব রাও অ্যান্ড টি কৃষ্ণমাচারী। শুরুতে এরা ছিলেন না, তার আগে কে ছিলেন? শুরুতে ছিলেন বি এল মিত্তর, তিনি রিজাইন করেছিলেন তার শারীরিক অসুস্থতার কারণে। তার বদলে আসে এন মাধব রাও, সেই সময় বিখ্যাত একজন মেম্বার। ডিপি খয়তান সাহেব ছিলেন, তিনি মারা যান 1948-এ। তাকে রিপ্লেস করে আসে টি কৃষ্ণমাচারী। এই হচ্ছে 7 জন মেম্বার। 7 জন মেম্বারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর, পরীক্ষায় আসে। সেকেন্ড ইম্পর্টেন্ট সৈয়দ মোহাম্মদ সাদাউল্লাহ, একমাত্র মুসলিম মেম্বার ছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এখানে কি কি জিনিস মনে রাখার। এই ইম্পর্টেন্ট ফ্যাক্ট যা কিছু আছে এগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন পরীক্ষায় আসে কোয়েশ্চেন, সে কারণে এগুলো মনে রাখতেই হবে, বারবার করে রিভিশন করবে। যতটা আমরা বুঝে নিয়েছি, কনসেপশন আমাদের ক্লিয়ার হয়েছে, আজকে বেশি ফ্যাকচুয়াল বেস কোয়েশ্চেন বা আমাদের যে লেকচার আছে সেটা আছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টস কি? দ্য কনস্টিটিউশন মেকার্স হ্যাড গান থ্রু দ্য কনস্টিটিউশন অফ অ্যাবাউট 60 কান্ট্রিজ। ভাই 60খানা দেশ, ঠিক আছে, 60খানা দেশ ঘুরে এরা কনস্টিটিউশন তাদের স্টাডি করে করে আমাদের কনস্টিটিউশন তৈরি করেছিল। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, যেহেতু ড্রাফটিং কমিটি এই যে 60খানা দেশ ঘুরেছিল, ঘুরে স্টাডি করে কনস্টিটিউশন তৈরি করছে, তাই অনেকে কনস্টিটিউশন মেকিং এই ব্যাপারটাকে ক্রিটিসাইজ বা ড্রাফটিং কমিটিকে ক্রিটিসাইজ করে বলে যে এটা ড্রাফটিং কমিটি নয়, ড্রিফটিং কমিটি, ঠিক আছে। আমাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট এলো প্রসঙ্গ তাই বলে দিলাম। ড্রিফটিং কমিটি মানে যারা ঘুরে বেড়ায়, এরকম একটা কমিটি। তো ড্রাফটিং কমিটি 60খানা দেশ ঘুরেছিল। এই যে আমাদের হিউজ কনস্টিটিউশন, জায়ান্টিক কনস্টিটিউশন, বলে দিয়েছিলাম আগের দিন যে আমাদের যে কনস্টিটিউশন আছে সেটা
লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, সবার আগে রিটেন কনস্টিটিউশন তৈরি করেছিল ইউএসএ, আমাদেরটা লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। এই লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। আগে পরীক্ষায় আসতো অপশনের মধ্যে দিয়ে দিত অ্যাপ্রক্সিমেটলি 3 বছর, এখন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3 বছর আর পরীক্ষায় আসে না, 2 বছর 11 মাস 18 দিন মনে রাখতেই হবে। টোটাল কত টাকা খরচ হয়েছে? দ্য টোটাল এক্সপেন্ডিচার ইনকার্ড অন মেকিং দ্য কনস্টিটিউশন অ্যামাউন্টেড ₹64 লাখ। সেই সময় 64 লাখ টাকা খরচ হয়েছে, প্রচুর খরচ, ঠিক আছে, বুঝতেই পারছো এত বড় দেশ। ইন অ্যাডিশন টু দ্য মেকিং অফ দ্য কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অলসো পারফর্মড দ্য ফলোয়িং ক্রুশিয়াল ফাংশনস। কি কি ক্রুশিয়াল ফাংশনস? It adopted the national flag on 22nd July 1947। এই যে আমাদের তিরঙ্গা, যেটা প্রাণের থেকেও প্রিয় আমাদের, ঠিক আছে, সেই ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 22nd July 1947। It adopted the national anthem and national song on 24th January 1950। 1950 সালের 24শে জানুয়ারি ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ন্যাশনাল সং। আচ্ছা আমাকে বলবে তো ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল সং এর মধ্যে পার্থক্য কি? চেষ্টা করবে বলা, ঠিক আছে। এক তো আমি একটুখানি বলে দিচ্ছি, ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে স্তোত্র, অ্যান্থেম কথাটার মানে স্তোত্র, যেটা জনগণ মন, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছিলেন। ন্যাশনাল সং কোনটা? ন্যাশনাল সং হচ্ছে গিয়ে বন্দে মাতরম, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। এই ন্যাশনাল সং যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, এটা কিন্তু স্বাধীনতার জন্য মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্সপিরেশন আমাদের, ঠিক আছে, এইটা এই পার্টিকুলার। It also elected Dr. Rajendra Prasad as the first president on 24th January 1950। প্রত্যেকটা ফ্যাক্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ফ্যাক্ট মাল্টিপল টাইম পরীক্ষায় এসছে। 24th জানুয়ারি 1950 কি হচ্ছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতবর্ষের প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে তাকে ইলেক্ট করা হচ্ছে। দেখো রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, সংবিধান সভা বা গণপরিষদ তারও প্রেসিডেন্ট ছিলেন, তিনি সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন, মনে আছে? ডক্টর সচ্চিদানন্দ সিনহা ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, তারপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট প্রেসিডেন্ট করা হয়েছিল। আচ্ছা নেক্সট দেখো, এবার এই যে কনস্টিটিউশন আমাদের তৈরির প্রসেস, তৈরি আমাদের হয়ে গেছে কনস্টিটিউশন, এবার কিরকম ভাবে কি হচ্ছে দেখো। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন 26 নভেম্বর 1949। এটা একটা খুব সুন্দর একটা জিনিস ভাই, কনস্টিটিউশন অলরেডি 26শে নভেম্বর 1949 তৈরি হয়ে গেছিল, তৈরি হওয়ার পরে সেদিন অ্যাডপ্ট করা হয়েছে, বাট সেদিন এনাক্ট করা হয়নি। কেন এনাক্ট করা হয়নি? অনেকেই জানো, অনেকেই হয়তো বা জানো না। 1930-তে লাহোর সেশন হয়েছিল কংগ্রেসের, কংগ্রেসের লাহোর সেশনে এরা কি করেছিল? সেদিন পূর্ণ স্বরাজ দাবি করেছিল। সেদিন সেই ডেটটাকে ওরা প্রত্যেক বছর মোটামুটি খুব ইম্পর্টেন্ট পালন করতে, যে আমরা আজকে থেকে স্বাধীন হয়ে গেছি, এরকম একটা ঘোষণা পূর্ণ স্বরাজ হিসাবে এরা ঘোষণা করেছিল। এবার সেই দিনটা যাতে করে স্মরণ করা যায়, সেই দিনটাকে স্মরণ করবার জন্য 26শে জানুয়ারি 1950-এ এই কনস্টিটিউশনটাকে লাগু করা হচ্ছে। নভেম্বরে অ্যাডপ্ট হচ্ছে 26 নভেম্বর 1949। সেই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভাবলো যে ভাই 26শে জানুয়ারি কাছাকাছি আছে, তো চলো 26শে জানুয়ারি সেই দিনই আমরা কনস্টিটিউশনটাকে লাগু করব। বাট যেটা অনেকেই মিস করে যায় সেটা হচ্ছে 26শে জানুয়ারি যে কনস্টিটিউশন লাগুই হয়নি তা কিন্তু নয়। কনস্টিটিউশনে কিছু প্রভিশনস আছে যেগুলো লাগু হয়ে গেছিল, 26শে জানুয়ারি মেজর পোর্শনটা লাগু হয়েছে, বেশিরভাগটা, ঠিক আছে, 80% 85% 26শে জানুয়ারি। সাম প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স অন 26 November 1949 itself। It contained provisions pertaining to the citizenship, elections, provincial parliament, temporary and transitional provisions, etc. দেখো সিটিজেনশিপ সম্পর্কে যে সমস্ত আর্টিকেলস গুলো আছে সেগুলো লাগু হয়ে গেছিল, ইলেকশনস এর জন্য যেগুলো আছে সেগুলো লাগু হয়েছিল, প্রভিন্সিয়াল পার্লামেন্ট সম্পর্কে যা কিছু আছে, প্রভিন্সিয়াল পার্লামেন্ট গুলোই পরবর্তীকালে বিধানসভা হয়েছে, ঠিক আছে, এগুলো লাগু হয়েছে। দ্য রিমেইনিং প্রভিশনস of our constitution came into force on January 26, 1950। এক্ষুনি আমরা আলোচনা করলাম যে 26শে জানুয়ারি 1950 কেন এত জাঁকজমকপূর্ণ ভাবে, কারণ আমরা নিজের তৈরি করা কনস্টিটিউশন সেটা আমরা আমাদেরকে দিয়েছি এবং সেটা আমরা লাগু করছি 26শে জানুয়ারি। মানে 1947-এ 15th আগস্ট স্বাধীন তো হলাম, বাট
আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী আমরা আমাদের শাসন ব্যবস্থা চলছিল, বাট এইখান থেকে আমরা কমপ্লিট নিজস্ব কনস্টিটিউশন আমরা লাগু করে দিলাম, সেই কারণে এত বেশি জাঁকজমকপূর্ণ ভাবে এটাকে পালন করা হয়। দিস ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে। January 26 was specially chosen as the date of commencement, commencement কথাটার মানে হচ্ছে লাগু করা, of the constitution because of its historical importance। কি historical importance already বলে দিয়েছি আমি। It was on this day in 1930 that Purna Swaraj, দেখো Purna Swaraj Day was celebrated following the resolution of the Lahore session December 1929 of the INC। ডিসেম্বরে যেটা স্টার্ট হয়েছিল লাহোর সেশন, যেটা জানুয়ারি পর্যন্ত চলেছিল, সেই দিন 26শে জানুয়ারি 1930-তে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হয়েছিল। সেই কারণে এই দিনটাকে যাতে কোইনসাইড করে, সেই কারণে ওই দিনটাকে রাখা হয়েছিল রিপাবলিক ডে হিসাবে। ঠিক আছে, কমেন্সমেন্টের জন্য। দ্য কনস্টিটিউশন অ্যাজ অ্যাডপ্টেড অন নভেম্বর 26, 1949 কন্টেন্ট প্রিয়াম্বল, কটা প্রিয়াম্বল আছে? একটাই প্রিয়াম্বল। ঠিক আছে। 395 আর্টিকেলস, 22 পার্টস অ্যান্ড 8 স্কেডিউলস। 1949-এর 26শে নভেম্বর যেটাকে অ্যাডপ্ট করা হয়েছে, তার মধ্যে কতগুলো কি আর্টিকেল আছে? 395 খানা আর্টিকেল আছে, 22 খানা পার্ট ছিল, আর 8 খানা শেডিউল ছিল। ঠিক আছে। এখন কি আছে আমরা নেক্সট জানবো। এখন অলরেডি আমি লাস্ট দেখেছিলাম খুব সম্ভব 395 থেকে 465 আর্টিকেলস, এখন আরো বেড়েছে, আমাকে ডেটা দেখতে হবে। আচ্ছা, শেডিউল এখন 22টা, 8টার বদলে 12 খানা হয়ে গেছে, আর পার্টস 22টা কিংবা 25টা। 22টা কিংবা 25টা কেন? লাস্ট নাম্বার যদি আমি পার্টের দেখি তাহলে লাস্ট নাম্বার তো 22ই আছে, বাট তুমি যদি গুনতে থাকো তাহলে 25টা পার্ট তুমি পাবে। যেমন পার্ট 9A, 9B এরকম তৈরি হয়েছে, এরকম ভাবে 25 খানা পার্ট টোটাল আছে। ঠিক আছে। এই হচ্ছে গল্প। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাল্টিপল টাইম কোশ্চেন এসছে এখান থেকে। নেক্সট বোনাস কি? এইটুকুটাই আমাদের লাস্ট আজকে। এইটুকুটা হয়ে গেলে আমাদের কনস্টিটিউশনের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। বোনাস পয়েন্ট কি আছে দেখো। Elephant was adopted as the symbol or seal of the Constituent Assembly। Constituent Assembly এর এই যে সিম্বল যেরকম হয় না, এই ব্যাংকে দেখবে যখন তুমি কোনো একটা টাকা পয়সা জমা দাও, তোমাকে এরকম করে একদম সিল মেরে দেয়। ঠিক আছে, ওই সিম্বল, সেই সিলের কথা বলা হচ্ছে, সেটাকে সিম্বল হিসাবে কি নেওয়া হয়েছিল? এলিফ্যান্ট। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা was the calligrapher of the Indian Constitution. The original Constitution was handwritten by him in a flowing italic style। ক্যালিগ্রাফার কথাটার মানে হচ্ছে যে হাতে লিখে। ঠিক আছে। তো প্রেম বিহারী নারায়ণ রায়জাদা তিনি হাতে লিখেছিলেন ফ্লোয়িং ইটালিক স্টাইল। ফ্লোয়িং ইটালিক স্টাইল মানে এই যে এরকম ভাবে, যে ঠিক আছে, এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে লেখা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন, এরকম ভাবে। তো আমি আর লিখলাম না। তো এইটা হচ্ছে ফ্লোয়িং ইটালিক স্টাইল। নেক্সট যেটা, দ্য অরিজিনাল ভার্সন ওয়াজ বিউটিফাইড অ্যান্ড ডেকোরেটেড বাই দি আর্টিস্টস ফ্রম শান্তিনিকেতন ইনক্লুডিং নন্দলাল বোস অ্যান্ড ভিওয়ার রাম মনোহর সিনহা। এই দুজনের নাম ইম্পর্টেন্ট, বিশেষ করে নন্দলাল বোসের নাম প্রচন্ড ইম্পর্টেন্ট, আমাদের স্টেটের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, কারণ পশ্চিম বাংলার মানুষ এবং স্পেশালি শান্তিনিকেতনের মানুষ। ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আমাদের কনস্টিটিউশনের লাস্ট মানে ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট লেকচার। ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলোর পিডিএফ তোমরা কোথায় পেয়ে যাবে? পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আর চ্যানেলের মধ্যেও আলাদা করে দেওয়া আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইভ।